নমস্কার। উপস্থিত সুধী এবং অভ্যাগত বৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আমি কি লিখি এবং কেন লিখি সে কথায় যাবার আগে আমি একটু আরো দু একটা বিষয় একটু বলতে চাই। সেটা হলো যে এই আবাসনে আমি আজ প্রথমবার আসিনি, এর আগেও ঠিক এই সাহিত্য কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়েও আমি এসেছি। আমার কাছে যখন প্রস্তাবটা এলো যে দুটো কবিতা দিতে হবে, আবাসনের ভেতরেই একটা পত্রিকা, এবার আবাসনের বাইরেও এরা ছড়িয়ে দিতে চাইছে পত্রিকার কর্মকাণ্ড, তো তখন ভাবলাম যে ভালোই হলো। অনেকদিন ধরে সেভাবে লোকালে এলাকার ভেতরে কোনো পত্রিকায় আমার লেখা ছাপা হয়নি, তো আমি খুব আগ্রহী হয়েছিলাম। এবং একটি পত্রিকা, আবার এখন তো মানে ভার্চুয়াল জগৎ, মোবাইলের জগৎ, অ্যান্ড্রয়েডের জগৎ, সেখানে দাঁড়িয়ে আবাসন থেকে একটা পত্রিকা বেরোচ্ছে, এটা আমার কাছে খুব মানে একটু সিগনিফিকেন্ট লেগেছিল। কারণ এই অঞ্চলে, বিরাটি অঞ্চলে, বিরাটি বেলঘরিয়া অঞ্চলে একসময় পত্রিকা খুব ভীষণভাবে চর্চা হতো, পত্রিকার এবং শিল্প সাহিত্যের চর্চা হতো। আমার মনে আছে 1999 সালে আমরা তরুণ সেনগুপ্ত স্মৃতি হলে কবি জীবনানন্দ দাশের শতবর্ষ অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে 2-3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল বৃহৎ আকারে। তখন এই অঞ্চলে যে পত্রিকাগুলো প্রচলিত ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বালার্কো, অতএব, ভাবনা আর ডাক, এই 3টে পত্রিকা বিরাটি নিমতা অঞ্চলে ভীষণভাবে পরিচিত পত্রিকা ছিল। এবং সেই সব পত্রিকার মানুষজনের সাথে এবং মানে সম্পাদক মণ্ডলীর সাথে, লেখকদের সাথে আমার যোগাযোগ ছিল। তখন আমি কলেজ ছাত্রী বা তারও একাদশ শ্রেণীতে পড়ি, দ্বাদশ শ্রেণীতে পড়ি, এরকম সময়। আমার আবাসনে আমি প্রথম যার বাড়িতে মানে নিয়মিত আসতাম তিনি হলেন স্বর্গীয় অরুণাভ দাশগুপ্ত। আমি আবৃত্তি শিখতাম। আমার শিক্ষক ছিলেন বিশ্বনাথ পাল। ওনার প্রতি বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ছাত্রছাত্রীদের নিয়ে, বাংলা একাডেমিতেও হতো। তো সেখানে প্রধান অতিথি হিসেবে বেশ কয়েকবার অরুণাভ দাশগুপ্ত মহাশয় আসন অলঙ্কৃত করেছিলেন। তো সেখানে আমার সাথে পরিচয় হয়েছিল এবং সে পরিচয়ক্রমে ঘনিষ্ঠতা এবং ওনার বাড়িতে নিয়মিত যাতায়াতও আমার হতো। একটা দিন উনি আমাকে বলেছিলেন, শোনো প্রান্তিকা, পোয়েট্রি ইজ আ জেলাস মিস্ট্রেস, কবিতা একজন হিংসুটে সতীন। তুমি যদি নিরবচ্ছিন্ন নিরলস ধারাবাহিকতা না রাখো তাহলে সে কিন্তু অভিমান করবে এবং সৌরানীর মতো এমনভাবে দরজা বন্ধ করবে তুমি চাইলেও তার অভিমান ভাঙাতে পারবে না, তোমার কলমের ডগায় কিন্তু শব্দ আসবে না। সুতরাং লেখালেখির চর্চাটা নিয়মিত বজায় রাখবে। এবং এখানেও আমি দেখেছি সম্পাদক মণ্ডলীরা তার বক্তব্যে একথাই বলেছেন যে যে কোনো মানে সৃষ্টিকর্ম, যে কোনো সৃষ্টি তার ধারাবাহিকতা বজায় রাখতে হয়। ধারাবাহিকতা না বজায় রাখলে তা কিন্তু আমাদের উৎকর্ষতা দেয় না। উৎকর্ষতা, যে কোনো আমরা যা কিছু চর্চা করবো তা অবশ্যই ফলদায়ক হতে হবে। ফলদায়ক যদি না হয়, মাঝপথেই যদি আমরা অসম্পূর্ণ রেখে ছেড়ে দিই, তা কিন্তু কখনোই আমাদের নিজেদের এবং আমাদের সমাজের জন্যেও লাভদায়ক হবে না, কখনোই হবে না। তাই নিরবচ্ছিন্নতা বজায় রাখা দরকার। যদিও বারে বারে আমার নিজের ক্ষেত্রেই লেখালেখির চর্চার ক্ষেত্রে ছেদ পড়েছে, বেশ কয়েকবার ছেদ পড়েছে। কারণ আমরা যারা মানে মহিলা এবং যারা সন্তানের জন্ম দিচ্ছে তারা একটা সৃষ্টিশীল কাজ, এবং সেই সন্তানের পরিচর্যা করতে গিয়ে এবং আমরা শুধু ঘরের কাজকর্মই করি না, আমরা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও নিজেদের পরিষেবা দিয়ে থাকি অর্থনৈতিক উপার্জনের জন্য। সেই জন্যে আমাদের বারে বারে কিন্তু এই সৃষ্টিশীলতা লঙ্ঘিত। বিশেষ করে যারা লেখালেখি করি, আমরা লেখালেখিতে ভীষণ একটা নির্জনতা দাবি করে, সময়ের দাবি করে, কারণ এটা একটা থট প্রসেসের মধ্য দিয়ে আসে। ভাবনারাই শব্দে রূপ লাভ করে, সে কারণে তার জন্য সময়ের প্রয়োজন এবং নিরিবিলি নির্জনতাও প্রয়োজন কখনো কখনো। কিন্তু সন্তান জন্ম এবং তার লালন পালনের মতো একটা বৃহৎ সৃষ্টিশীল কাজ করতে গিয়ে আমাদের সেই নিজস্ব যে ভাবনার জগৎ বারে বারেই সেখানে বিঘ্ন ঘটে এবং আমাদের মহিলাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় মাঝে মাঝে লেখালেখিতে ছেদ পড়ে। আমার নিজের ক্ষেত্রেও সেটা হয়েছে। তো সৃষ্টি যখনই আমার কাছে কবিতা চেয়েছে আমি খুব আগ্রহ ভরেই দিতে চেয়েছি। এটা এটুকু বলার পরে এবার আমি বলতে কেন লিখছি। আসলে আমি দীর্ঘদিন, আমি একজন শিক্ষিকা, ছাত্র সমাজের সঙ্গে আমার
নিরবচ্ছিন্ন প্রতিদিনের একটা যোগাযোগ থাকে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি, দীর্ঘ বছরের অভিজ্ঞতাতে আমি দেখেছি যে একজন এখানে লিখেছেন যে মানসিক স্বাস্থ্যের ওপরে লিখেছেন। আসলে এবং তিনি তার যা মানে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার সঙ্গে আমি সহমত। তার কারণ হচ্ছে যে আমরা তো মানুষ, সমাজবদ্ধ জীব, আমরা একা একা বাঁচতে পারি না, আমরা সমাজবদ্ধ হয়ে বাঁচি। এবার সমাজবদ্ধ হয়ে বাঁচতে গেলে আমরা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই, যোগাযোগ রাখতে চাই। যোগাযোগের যদি বিঘ্ন ঘটে, আদান প্রদান যদি না থাকে, তাহলে আমরা সেই সমাজে সুস্থভাবে বসবাস করতে পারবো না। কারণ মানুষ একা হয়ে বাঁচতে পারে না, চুপ করে থেকে বাঁচতে পারে না, সে কথা বলতে চায়, সে সংযোগ স্থাপন করতে চায় এবং সেখানে সে নিরাপদ বোধ করে। এবং সেই সংযোগ স্থাপনের একটা মূল বিষয় হলো যে তার সৃষ্টিশীলতা। কারণ সে সৃষ্টিশীলতার মধ্য দিয়ে বিভিন্ন রকম সৃষ্টির বিভিন্ন বিষয় থাকতে পারে, বিভিন্ন রকম প্রকাশ মাধ্যম থাকে মানুষের, বিভিন্ন রকম আঙ্গিকে নিজেকে প্রকাশের মধ্য দিয়ে আমরা কিন্তু সমাজের একজন হয়ে উঠি। সে কারণেই আমি এটা আমার অন্তর্দৃষ্টিতে আমার মনে হয়েছে যে সমাজের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই বলে আমরা কিন্তু নিরলস সৃষ্টিকর্মে যুক্ত হই এবং সমাজে আমরা কিছু অবদান রেখে যেতে চাই। আমাদের মাননীয় পৌরপ্রধান একটা কথা বলে গিয়েছেন যে দাগ রেখে যাওয়া, অর্থাৎ সেই সমাজের সমাজের কর্মকাণ্ডের মধ্যে নিজের কিছু অবদান রাখবো এবং সমাজের মানুষের সঙ্গে আমি নিজেকে সংযুক্ত করব। সে কারণেই কিন্তু আমরা এই ধরনের নানা রকম সাংস্কৃতিক চর্চা করে থাকি, শিল্পের চর্চা করে থাকি, সাহিত্যের চর্চা করে থাকি। আমার সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম হচ্ছে সাহিত্য এবং সেই সাহিত্য শব্দটির অর্থই হচ্ছে যা জীবনের সহিত চলে, জীবনকে গঠন করতে করতে চলে এবং আদর্শায়িত জীবন কেমন হওয়া উচিত সেই দিক নির্দেশ করতে করতে নিজেকেও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং এই যে সাহিত্য আমরা যখন লিখি, সাহিত্য যখন সৃজন করি এবং সেটার জন্য আমাদের প্রয়োজন হয় ভাষা। এবার এই কবিতা আসলে বিষয়টি কি? কবিতা হচ্ছে একটা বৃহত্তর বিষয়কে সংহতির মধ্য দিয়ে প্রকাশ, শিল্পসম্মত সংহতভাবে নান্দনিক প্রকাশ, বৃহত্তর, তাকেই বলা হয় কবিতা। তো কবিতা যে বৃহত্তর বিষয়, এটা যে শব্দের মধ্য দিয়ে শব্দের পর শব্দ কম্পোজ করে একজন মানুষ নিজের ভাবনাকে সংহতভাবে প্রকাশ করে, সেটা খুব স্বল্প পরিসরে এভাবে বলা তো সম্ভব নয় যে আমার কবিতার বিষয়বস্তু কি। তবু শেষ করছি। ধন্যবাদ আর নমস্কার।